সম্রাট, সম্রাট, সম্রাট। আজ 3 বছর ধরে ওই একটা নামই আমি শুনে আসছি। এই নিয়ে দেবীপুর থানার 3-3টে ওসি বদল হলো। আশ্চর্য, অথচ কেউ কিচ্ছু করতে পারলো না। স্যার, ছেলেটা শুনেছি খুব ডেঞ্জারাস। তার উপর গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে। সৌভাগ্য, আপনি সব থানায় ভালো করে খোঁজ নিন। আমি বিশ্বাস করি না যে আমাদের ডিপার্টমেন্টে এমন একজন অফিসারকে খুঁজে পাওয়া যাবে না যে ওই সম্রাটকে সাহায্য করতে পারে। রবিশ, Where is the duty officer? আপনার নামই সুব্রত চক্রবর্তী? ইয়েস স্যার। একজন সামান্য এসআই হয়ে আপনি আমার মেয়েকে লকআপে পড়েছেন? আপনার সাহস তো বড় কম নয়। সরি স্যার, আমি জানতাম না যে উনি আপনার মেয়ে, আর জানলেও ওকে কিন্তু আমি লকআপেই পড়তাম। হোয়াট? অপরাধের পিতৃ পরিচয় জেনে তার বিচার হয় না স্যার। আইন অমান্য করলে তাকে সাজা পেতেই হবে, সে যেই হোক। শুনলে বাবা, শুনলে? আরা, ওকে ছেড়ে দাও। না স্যার, আগে আপনি একটা বন্ডে সই করে দিন, তারপর। আমাকে বন্ডে সই করতে হবে? হ্যাঁ, এটাই আমাদের নিয়ম। আমি যদি বন্ডে সই না করি? তাহলে নিয়ম মাফিক আপনার মেয়েকে আমরা কোর্টে নিয়ে যাব, আর ওখান থেকে আপনি আপনার মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবেন। দিন, কোন বন্ডে সই করতে হবে? তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার বিশ্বাস কুখ্যাত সমাজবিরোধী সম্রাটকে এটার সালোয়ার বানাতে হবে। এই, ওনাকে একটা ডেলিভারি দিয়ে দে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন। এই নাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, মাটি গড়া থানা। দাদাগিরি হচ্ছে? হ্যাঁ, ওর একটা কথাও শুনবেন না। আমি ওকে খুব ভালো করে চিনি। একটা খুনি গুন্ডা। মিতু, কি হয়েছে? বাবা কিছু বলেছে? না। তাহলে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? দিদি, আমি সোলারে মাপ দিতে গেছিলাম। মাপ দেওয়ার সময় লোকটা আমার গায়ে, আমি রাগের মাথায় তাকে একটা চড় মারি। তখন লোকটা আমার শাড়িতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। একটা লোক এসে আমায় বাঁচায়। টেলারিং এর মালিকটাকে খুব মারে। ভয় আর আমি ওখানে থাকতে পারিনি, পালিয়ে এসেছি ওখান থেকে। তুই কি মাইফিয়া লেডিতে সালোয়ার বানাতে গিয়েছিলি? হ্যাঁ। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। মিতুর কাছ থেকে সব শুনেছি। ও আমার বোন। ভাগ্যিস ও আপনার বোন, নাহলে আমার বনবাস হয়ে যেত। হাজত বাস করে এলে বাড়িতে আর জায়গা হতো না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? কবিতা। কার লেখা? মানে? আমার বাবা মার। ও, এই জন্যে দুজনে মিলে লিখেছে তো। ইন্টারেস্টিং পারসন। দিদি, প্রেম করতে পারিস? বেশি পাকামো করতে হবে না, চলো। চোর কোথাকার! 1.5 কেজির এক টুকরো বেশি মাছ আনছে না গত কয়েক মাস ধরে, আর রোজ হিসেব দিয়ে যাচ্ছে 2.5 কেজির। আর তুমি তো বিশ্বাস করবে না, তাই একেবারে দাঁড়ি পাল্লা দিয়ে মেপে দেখিয়ে দিলাম তোমার গোড়ার কীর্তি। এই, তুই দিনের পর দিন চুরি করে যাবি আর আমি সব সহ্য করবো না? ভেবেছিস নাকি তুই? আর তোমাকেও বলি দিদি, আমি তো বারবার বলছি আমি তো ফ্রি আছি। তোমার বাজারের ভাতটা যদি আমি নিই, তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা তো একটাই, চোরের হাত থেকে বাঁচতে গিয়ে ডাকাতের হাতে পড়া। হাই প্রদীপ,
ছোট মুখে বড় কথা মানায় না। দেখো মা, যে কথাটা সত্যি আর ন্যায্য সেটা বড় ছোট সবার মুখেই মানায়। আর কার কথা তুমি কার বিচার করছো? তুই যা তো এখান থেকে। ঠিক আছে। না, এরপর আর মান সম্মান নিয়ে এ বাড়িতে থাকা যায় না। গোরা, সত্যি সত্যি তুই চুরি করিস? হ্যাঁ রে, দোকানদারদের তো বিশ্বাস নেই, ওরা বুঝি তোকে ঠকিয়ে দেয়, তাই না? গোরা, একবার বল, একবার নিজের মুখে বল তুই চোর নোস। আমি তোর কথা মেনে নেব। আমি চোর, হ্যাঁ আমি চোর, আমি চোর, চোর আমি, চোর আমি। চুরি করে আবার গলাবাজি? হ্যাঁ, গলা কি করছিস কি? আমিও যা, সরে যা। গোরা, গোরা, নিচে চল গোরা, এভাবে রোদে বসে থাকলে শরীর খারাপ করবে। চোরের আবার শরীর। ওসব কথা ভুলে যা গোরা, ভুলে যা। কেন ভুলে যাব? মা বাবা আমাকে বকলো, আমাকে মারলো, কই তুমি তো কিছু বললে না, তুমি তো জিজ্ঞেস করলে না যে আমি কেন চুরি করি। চুরি করার কারণটা তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলতে পারবো না, কোনোদিনও না। তুই তুই কেন চুরি করিস গোরা? আমি চুরি করি দিদিভাইয়ের বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদিভাইকে বাঁচিয়ে রাখার জন্যে, দিদিভাইয়ের স্বামীকে বাঁচিয়ে রাখার জন্যে। কি অদ্ভুত মানুষ তোমরা! মেয়েটা বাড়ির থেকে চলে গেল, তারপরে তার সম্বন্ধে ভাবার দরকার নেই তোমাদের। আজ কয়েক মাস হয়ে গেছে জামাইবাবুর চাকরি নেই, তার উপর দিদিভাইয়ের বাচ্চা হয়েছে। একবারও ভেবে দেখেছো তাহলে কোথায় আছে, কিভাবে আছে, কি খাচ্ছে না খাচ্ছে? বাবু না হয় রাগে অন্ধ হয়ে গেছেন, কিন্তু তুমি তো মা, তাকে এতদিনে প্রমাণ করতে চাইছো তুমি মা নও, সৎ মা। গোরা, গোরা, আমাকে ক্ষমা কর গোরা, আমাকে ক্ষমা কর। ছাড়, আমার হাত ধরেছিস কেন? মালা, ছাড়, আমি সারা জীবন এইভাবে তোর হাত ধরে বাঁচতে চাই। ছাড় আমার হাত বলছি। ছেড়ে দে চল আমার সঙ্গে চল। ছেড়ে দে বলছি। আয় তুই, এটা এখানে ছেড়ে দে। রাখি। আয় আমার সঙ্গে। বড় ভাই, বড় ভাই, আমি আপনাকে খুব ভয় পাই। আপনি গানও শুনবেন না, হাতটা ছাড়ুন। সর সর এখান থেকে। আয় আয়, তুই চল আমার সঙ্গে, তুই চল, আয় আমার সঙ্গে। কে গান শুনবেন? শুনবো। এটা ছেড়ে দিলাম, আপনি ইকরামিটা ছেড়ে দেন। আর শরীর যদি বেশি গরম হয় ওই নদীর জলে ডুব দেওয়া, সোজা বাড়ি যান। শোনো, কে তুমি? পরিচয় জেনে কি হবে? আমি এক বাউল। বাউল? কিন্তু বাউল তেমন হয় না। তবে কেমন হয়? মাথায় লম্বা লম্বা চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে ঢোলা পাঞ্জাবি, কাঁধে চাদর, বাড়ি ঘর থেকেও নেই, দিন রাত ঘুরে বেড়ায়। তুমি ঠিকই বলেছ, আমিও দুজনের খোঁজে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছি। আসলে তুমি কে? কে তোমার পরিচয় সেটা তো বললে না। আমি একজন হতভাগা। জীবনের সবচাইতে বড় শান্তি যেখানে লুকিয়ে আছে আমি তারই খোঁজে ঘুরে বেড়াচ্ছি। জীবনের সব থেকে বড় শান্তি? হ্যাঁ। কিন্তু সেই শান্তিটা কি সেটা তো বলে গেলে না।
মা, মা, ওর কথা শুনে মনে হয় ওর মনে অনেক ব্যথা বেদনা লুকিয়ে আছে। এতক্ষণ লাগলো জল আনতে? দাঁড়া, আজ আসুক তোর বাবা। তোকে এ বাড়ি থেকে বিদায় করতে না পারলে আমার শান্তি নেই। মাসিমা, তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারলে তুমি কি খুশি হবে? খুশি না হলেও মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন তো বিদায় দিতেই হবে মা। না মাসিমা না, আমি তোমায় ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না। মরে গেলেও আমি তোমাকে আর বাবাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আচ্ছা মাসিমা, তোমার কি একটি বারো নিজের ছেলেকে দেখে আসতে ইচ্ছে করে না? সন্তানের জন্য মায়ের মন কেমন করে তুই মা না হলে তা বুঝতে পারবি না মা, বুঝতে পারবি না। চল 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 দেখ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কাছে এই 5 টাকাই আছে, আর কিছু নেই। 5 টাকা? চল পালা, এই চল চল। তুমি নতুন এসেছো দাদা, জানো না কি সাংঘাতিক এরা। আরে আমি একা এতগুলো লোককে পিটলাম, তারপরে বলবো ওরা সাংঘাতিক? ওরা এতক্ষণে বোধহয় থানায় চলে গেছে। মাসে 1000 টাকা করে না পেলে ওই অটো স্ট্যান্ড আমি তুলে দেব। আপনি স্ট্যান্ড তুলে দেবার কে? ওই জায়গাটা কি আপনার কেনা জায়গা? ওই তুই কে? পারমিশন না নিয়ে আমার চেম্বারে ঢুকে পড়লি কেন? আমি ওই অটোওয়ালা রতন, যাকে তুলে আনার জন্য আপনি পুলিশ পাঠিয়েছিলেন। ও, তুই সেই হারামি অটোওয়ালা? স্যার, আমি কিন্তু ভদ্রলোকের ছেলে। চুরি জোচ্চুরি তোলাবাজি না করে পেটের দায়ে অটো রিক্সা চালাই। আমার সঙ্গে খিস্তি দিয়ে কথা বললে আমিও কিন্তু খিস্তি দিয়ে কথা বলবো। মুখ সামলে কথা বল, নইলে ঘাড় ধরে লকাপে ঢুকিয়ে দেবো। এমন কোনো মায়ের লাল জন্মায়নি যে আমার এই ঘাড় ধরতে পারে। তোরা এতজন মিলে একটা ছেলেকে কিছু করতে পারলি না? কি করব বলুন? ও শালা একাই 100। যেমন তার সাহস তেমন তার গায়ের জোর। ছেলেটি কোথায় থাকে জানিস? আপনার দলের ওই নন্দবাবু আছেন না, ওই নন্দবাবুর পাশের বাড়িতে। অটো চালায় মানে টাকার জোর তেমন নেই। টাকা দিয়ে ওকে হাত করতে হবে। কত টাকা দেবেন? তুমি বলো কত টাকা চাই। মাফ করবেন স্যার, আমার এই হাত দুটো এখনো পরিষ্কার আছে। আপনার নোংরা ঘাঁটা হাতের সঙ্গে হাত মিলিয়ে আমার এই হাত দুটোকে আমি নোংরা করতে চাই না। অনাথ ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জমি সমেত এই বাড়িটা অনুরাধা দেবী নামে এক মহিলা দান করেছিলেন। এই দান কোনো লেখাপড়া করে হয়নি। মাস 2 আগে অনুরাধা দেবী মারা যান। এখন ওর স্বামী দিলীপ দত্ত এই বাড়ি আর জমি ফেরত চাইছেন। এই দিলীপ দত্ত বলে লোকটি কি করেন, থাকেন কোথায়? শুনলাম রতন নামে একটা অটোওয়ালা ওই অনাথ আশ্রমটা চালানোর দায়িত্ব নিচ্ছে। আপনি থামুন তো, ও একটা মাথা মোটা অপদার্থ। অটো চালিয়ে ওর কত টাকা রোজগার হয় যে নিজের সংসার চালিয়ে আবার অনাথ আশ্রম চালাবে? বলো, কেন আমার সঙ্গে দেখা করতে এসেছো? টালিগঞ্জের ট্রাম ডিপোর কাছে আমাদের একটা অটো স্ট্যান্ড আছে। এমএলএ প্রদীপ রায়ের কিছু গুন্ডা আমাদের কাছ থেকে তোলা আদায় করে, সেটা দিতে অস্বীকার করাতে থানার বড়বাবু বলেছেন যে আমাদের অটো স্ট্যান্ডটা তুলে দেবেন। এমএলএ হ্যালো দেবেন বাবু। হ্যাঁ বলছি। আচ্ছা, আপনি আমাদের দেশের একজন গণ্যমান্য মন্ত্রী হয়ে এর একটা বাজে অটোওয়ালাকে। রতন যদি বাজে ছেলেই হবে তাহলে গভীর রাতে চুপি চুপি ওর বাড়িতে গিয়েছিলেন কেন? আপনি মোটা টাকার লোভ দেখিয়েছিলেন ওকে। ও সেই টাকা নিতে চায়নি বলে কেউ বাজে ছেলে? যে ছেলেটা মাত্র 10 বছর বয়স থেকে দুবেলা পরিশ্রম করে মা 3 ভাই বোনকে দুবেলা অন্ন তুলে দিয়েছে, মুখে লেখাপড়া শিখিয়েছে, সেই ছেলেটা বাজে ছেলে? রতনের মতো আরো 2-1টা বাজে ছেলে পেলে আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি চেষ্টা করে দেখবো ওদের জন্য কিছু করা
করা যায় কিনা। রতনের অটোর লাইসেন্স আমি ক্যান্সেল করবোই না, বরং ওর মুখ থেকে যা শুনলাম, আপনাকে কি করে এমএলএ এর পদ থেকে সরিয়ে দেওয়া যায় সেই কথাটাই ভাবছি। আপনারা আমাকে যতই বাধা দিন, ওদের অটো স্ট্যান্ড আমি পার্মানেন্ট করে দেবো। তুই হিন্দু ব্রাহ্মণের ছেলে হয়ে আমার মতন একটা সামান্য মুসলমান মিস্ত্রিকে প্রণাম করিস, আমার খুব খারাপ লাগে বাবা। তুমি যখন এই কথাটা বলো না সিরাজ কাকা, তখন আমার আরো বেশি খারাপ লাগে। বাবা তোমার এই গ্যারেজেই কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর তুমি যদি আমাকে হাতে করে কাজ না শেখাতে, তাহলে তো আমার পুরো সংসারটাই ভেসে যেত।